চলে আমরা চলে আসছি যে আকাশ ঘোষ এর কি অবস্থা আমি জানি না। আরেকটা হচ্ছে আবিদুর রহমান, এরও কি অবস্থা আমি জানি না। এরা আসলে ক্লাস করে কি করে না, বা কি কারণে এদের কি সমস্যা কিছুই তো বলে না। আচ্ছা চলে আসি, সময়ায়ন প্রভাব আমি গতদিন পড়াইছিলাম, আজকে সম আয়ন প্রভাবের কিছু ম্যাথ পড়বো। সময়ায়ন প্রভাবের কিছু ম্যাথ প্রবলেম। তো আমি এর আগেও লিখে দিছিলাম যে ফর এমসিকিউ আমি কয়েকটা জিনিস লিখে দিছিলাম, সেই জিনিসগুলো একটু দেখবেন। ফর এমসিকিউ আপনি এটা লিখতে পারেন যে পরিবর্তিত ঘনমাত্রা ঘনমাত্রা এখানে পরিবর্তিত ঘনমাত্রা কোনগুলা। এখন যদি মনে করো এখানে এ বি যৌগ আছে, আর এই জায়গাটাতে তুমি এসি যৌগ মিশাবা। এই যৌগটা হচ্ছে যোগকৃত এটা হচ্ছে আমার যোগকৃত, মানে যেটা আমি যোগ করব। খুবই ভালো। যদি তুমি এটা মনে রাখো যে এটা আমার যোগকৃত, সেই ক্ষেত্রে এটার পরিবর্তিত ঘনমাত্রা আসবে, দেখেন এটার পরিবর্তিত ঘনমাত্রা আসবে কে এসপি ডিভাইডেড বাই হচ্ছে যেইটুকু যোগ করছো যোগকৃত মোল অথবা তুমি যোগকৃত ঘনমাত্রাও বলতে পারো, যে কোনোটাই। যেইটুকু যোগ করছো, যতটুকু যোগ করছি, বা এইটুকু আমি লিখতে পারি যতটুকু যোগ করেছি, এটা যদি বাদ দাও তাহলে আমরা লিখতে পারি যতটুকু যোগ করেছি। সেম ভাবে আমি এইটুকু বলতে পারি আবারও পরিবর্তিত ঘনমাত্রা, এটা আরেকটা টপিকস। পরিবর্তিত ঘনমাত্রা একটা টপিকস হচ্ছে, মনে করো এ বি টু টাইপের একটা যৌগ আছে, সেখান থেকে তুমি এ সি টু যোগ করছো, এই টাইপের এ বি টু টাইপের যৌগ আছে, এ সি টু হচ্ছে আমার এটা এটা আমি আবারও বলতেছি, এটা হচ্ছে যোগকৃত। তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তিত ঘনমাত্রা কতটুকু আসবে ভালো করে বুঝবা। এখান থেকে শুধুমাত্র পরিবর্তিত ঘনমাত্রা না বলে পরিবর্তিত দ্রাব্যতাও বলতে পারো। এটা পরিবর্তিত ঘনমাত্রা না বলে পরিবর্তিত দ্রাব্যতাও বলতে পারো। ইট উইল বি বেটার টু সে সলিবিলিটি, মোর অ্যাপ্রোপ্রিয়েট। তাহলে এই জায়গাটাতে তুমি কিভাবে করতে পারো, রুট করবা। ভাইয়া রুট মনে থাকে না, তাহলে কি করবেন, রুট মনে থাকে না, তাহলে কি করবেন, তাহলে করবেন হচ্ছে তাহলে দেখেন, যদি রুট মনে না থাকে তাহলে এরকম করবেন কে এস পি ডিভাইডেড বাই যতটুকু যোগ করেছি ইন্টু 4 এই 4টা মনে রাখার বুদ্ধি হচ্ছে, আপনার এখানে 2 আছে, 2 এর দ্বিগুণ হচ্ছে 4। আপনি এখানে 4টা মনে রাখবেন, 2 এর দ্বিগুণ হচ্ছে 4। এই চতুর্থ ব্যক্তি কিডা, 2 এর দ্বিগুণ হচ্ছে 4। তাহলে কেএসপি আপনি কিভাবে শিখবেন, আপনি পরিবর্তিত ঘনমাত্রা এ বি টু এবং এসি টু করার পর কেএসপি আর যোগকৃত মোল ইন্টু 4 করলে অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, এটা পরিবর্তিত ঘনমাত্রা এই টাইপের যৌগের জন্য। আবার চলে আসেন যখন আপনি দেখবেন যে এ বি টু টাইপের যৌগের সাথে আপনি সি বি টাইপের যৌগ মিশাচ্ছেন, এ বি টু টাইপের যৌগের সাথে সি বি টাইপের কোনো একটা যৌগ মিশাচ্ছেন,
সেই ক্ষেত্রে আপনি পরিবর্তিত ঘনমাত্রা লিখতে পারবেন। সেই ক্ষেত্রে পরিবর্তিত ঘনমাত্রা আপনি কি লিখবেন? সেই ক্ষেত্রে পরিবর্তিত ঘনমাত্রা হচ্ছে কেএসপি ডিভাইডেড বাই যতটুকু যোগ করেছি ডিভাইডেড বাই হচ্ছে 10, অথবা এটা বাদ দেন, এটা পুরোটাই বাদ দেন, তাহলে এটা করেন কেএসপি ইন্টু 10 যতটুকু যোগ করেছি, দ্যাটস ইট, শেষ। এমসিকিউ এর জন্য আপনি মিলাই দেখেন এই কয়েকটা মিলে কিনা। কালকে বলছি এমসিকিউ এর জন্য আপনি মিলাই দেখবেন এই কয়েকটা মিলে কিনা। এই কয়েকটা 100 না কোটি% মিলে যাবে। আমি আবারও বলতেছি এই কয়েকটা 100 না কোটি% মিলে যাবে। আপনি যদি না মিলাতে পারেন তাহলে আসেন, সবাই বই বের করেন, বই বের করেন, এটা মিলাই দেখি। চলে আসি 2.64 নাম্বার ম্যাথটা দেখেন, 2.64 এই টাইপের লেখেন ফর এমসিকিউ। 2.64 এই যে ম্যাথটা, এই ম্যাথটা একটু দেখেন যে এখানে বলা হয়েছে 25°C তাপমাত্রায় AgCl এর দ্রাব্যতা গুণফল দেয়া আছে। AgCl এর কেএসপি দেয়া আছে, সেই কেএসপি হচ্ছে 1.7 ইন্টু 10⁻⁻10। AgCl এর সম্পৃক্ত দ্রবণে লিটারে এত মোল NaC এর যোগ করা হলো, তাহলে যোগকৃত মোল ছিল হচ্ছে 0.1। কার যোগ করছি? NaCl। দেখেন প্রশ্নটা একটু বুঝবেন, এইখানে আমার NaCl, এখানে আমার AgCl। প্রশ্নটা দেখবেন, আমি জাস্ট বুঝানোর ট্রাই করি। ইফ টরেস, তুমি কি বুঝতেছো? দেখো এইখানে এইটাকে আমি AB ধরলাম, এটা AB, এটা হচ্ছে মনে করো BC, যেটাই হোক না কেন, AB BC এই টাইপের যে কোনো একটা যোগ, AB CB বা AB তারপরে হচ্ছে CB এই টাইপের যৌগ, যেটাই হোক না কেন ডিরেক্টলি তুমি চলে আসো। দ্যাট মিনস এখানে আমার মেইন কথা হচ্ছে AB AC যেটাই থাক না কেন, এখানে আপনার মেইন কথাটা হচ্ছে যে এগুলা একটা করে থাকবে, একটা করে অণু থাকবে, একটা করে অণু থাকবে, একটা করে অণু থাকবে। প্রশ্নটা দেখেন, তাহলে এখানে বলছে যোগকৃত মোল এত, এখন বলছে যে মিশ্র দ্রবণে হ্রাসকৃত দ্রাব্যতা, তার মানে AgCl এর হ্রাসকৃত দ্রাব্যতা। তাহলে দেখো আমি কি বলছি, এখানে পরিবর্তিত আবারও ঘনমাত্রা লিখছি, এটা দ্রাব্যতা লিখবো। তাহলে AgCl এর এখানে হ্রাসকৃত দ্রাব্যতা আমি কি লিখছি? হ্রাসকৃত দ্রাব্যতা ইকুয়াল টু, দেখো কি হয়, হ্রাসকৃত দ্রাব্যতা আমি এখানে বারবার বলছি, এখানে কেএসপি আর কতটুকু যোগ করেছি, বলছি কেএসপি কতটুকু যোগ করেছি, তার মানে এখানে কেএসপি বসাও 1.7 ইন্টু 10⁻⁻10, কতটুকু যোগ করেছি? 0.1 মোল। তাহলে অ্যান্সার কত আসে এখানে? এটা যেহেতু 10 দিয়ে ভাগ, উপরে আবার 10 চলে যাবে, ঠিক আছে, তার মানে কত আসবে? 1.7 ইন্টু 10⁻, কত হ্রাসকৃত দ্রাব্যতা কত আসবে? 10⁻⁻9। অ্যান্সার দেখো মিলছে কিনা, দেখো এর সাথে মিলছে কিনা, দেখো এই তোমার বইয়ের অ্যান্সারের সাথে মিলছে কিনা দেখো। দেখো এক লাইনে ম্যাথ করা যায়, ইটস জাস্ট ফর আ ট্রিক। একটা ট্রিক যখন তুমি খাটাবা তখনই এই ম্যাথগুলা এক লাইনেও করতে পারবা। এগুলা এমসিকিউ এর জন্য, ফর এমসিকিউ, বারবার বলতেছি ফর এমসিকিউ, তোমাকে এইভাবে কেউ শেখাবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করে বলতেছি একাডেমিকে এইভাবে কেউ তোমাকে দুইটাই পড়াবে না, ঠিক আছে? ঢাকায় হোক আর দিনাজপুরে হোক আর লন্ডনে হোক। এরপরে চলে আসো, তুমি যদি 2.65 নাম্বার ম্যাথটা দেখো,
দেখো 2.65, তাহলে 2.65 নাম্বার ম্যাথটা যদি তুমি দেখতে চাও, একটু বুঝবা, 2.65 নাম্বার ম্যাথটা যদি দেখতে চাও, এখানে কি বলা হয়েছে, AI2 সম্পৃক্ত দ্রবণ আছে, AI2 সম্পৃক্ত দ্রবণ আছে, এবং এখানে এই সম্পৃক্ত দ্রবণে ACl2 যোগ করছি। ACl2 আমি যোগ করছি, এই যোগ করছি কতটুকু, আমার যোগ করছে 0.1 মোল, 0.1 মোল। আর AI2 আমার সম্পৃক্ত দ্রবণ দেয়া আছে, এইটার KSP আমার দেয়া আছে হচ্ছে তোমার 6.3 × 10⁻⁶, 6.3 × 10⁻⁻⁶। তাহলে আমি কি বলছি, এটা AB2 আর AB2 আর AC2 এই টাইপের যৌগ, AB2 AC2 এই টাইপের যৌগ, মানে দুই রিলেটেড যে যৌগগুলা এই টাইপের, যখন দ্রাব্যতা বলছিলাম কি বলছিলাম, √KSP ইন্টু যতটুকু যোগ করেছি ইন্টু 4, দ্যাটস ইট, শেষ। তার মানে এই জায়গায় আপনি কি করবেন, পরিবর্তিত দ্রাব্যতা, এই আপনার ক্লাস করতেছেন না কেন, বুঝবেন বুঝবেন পরে বুঝবেন, যে ভাইয়া এগুলা কেন করাচ্ছে পরে বুঝবেন। পরিবর্তিত দ্রাব্যতা ইজ ইকুয়াল টু √KSP ইন্টু যোগকৃত মোল ইন্টু হচ্ছে 4। তাহলে অ্যান্সার কত আসে, √KSP এর মান হচ্ছে 6.3 ইন্টু 10⁻⁻⁶ ডিভাইডেড বাই যোগকৃত মোল 0.1 ইন্টু হচ্ছে 4। দেখেন তো অ্যান্সার কত আসে, অ্যান্সার কত আসে দেখেন, অ্যান্সার কত আসে দেখেন, তাড়াতাড়ি দেখেন। অ্যান্সার কত আসে একটু দেখেন। আর দুইজন ক্লাস করতেছে, কে কে, কোন গাধার দুইটা ক্লাস করতেছে, কোন দুই গাধায় ক্লাস করতেছে, হুম, দেখি একটু কোন দুই গাধায় ক্লাস করে। 6.968, 3.968 ইন 10⁻³ দেখছেন, অ্যান্সার মিলে গেছে। 3.968 ইন্টু 10⁻³ মোল পার লিটার। কি ইজি মনে হচ্ছে না, ইজি মনে হচ্ছে না। দেখেন যখন 2 থাকবে, মনে রাখার বুদ্ধি, যখন 2 থাকবে 2 এ কি রুট হয়ে যায়, রুট করবেন, আর 2 দুগুণে 4, 4 গুণ করবেন তলায়, শেষ। অ্যান্সার বুঝছেন, 4 গুণ করবেন। সেম ভাবে আপনি 2.66 MCQ টাইপের ম্যাথটা করবেন, পারবেন? MCQ টাইপের ম্যাথটা করবেন, পারবেন? পারবেন কিনা? গুড, ভেরি গুড। চলে আসেন, এখন চলে আসেন যে ক্যাটায়ন বিশ্লেষণে সমায়নের প্রভাব লেখেন। চলে আসেন, ক্যাটায়ন বিশ্লেষণে সমায়নের প্রভাব। দেখেন, ক্যাটায়ন বিশ্লেষণে সমায়নের প্রভাব, সেটা আমি কিভাবে প্রয়োগ করতে পারি, যে দুইটা ক্যাটায়নের যখন মিশ্রণ হবে, ভালো করে বুঝবা, দুইটা ক্যাটায়নের মিশ্রণ হবে, দুইটা ক্যাটায়নের মিশ্র দ্রবণে নির্দিষ্ট একটি ক্যাটায়নকে অধক্ষেপ দ্বারা পৃথক করে
সমায়ন প্রভাব প্রয়োগ করে উভয় ক্যাটায়নের প্রয়োজনীয় বিকারকের মোলার ঘনমাত্রা নিয়ন্ত্রণ করা যায়। কি বললাম, আমি একটা বইয়ের পড়া পড়ছি। দেখা যায় যে দুইটা ক্যাটায়নের মিশ্র দ্রবণে, ভালো করে বুঝবা, যেমন মনে করো কপার সালফাইড আর জিঙ্ক সালফাইড। এখানে কমন আয়ন কোনটা? এখানে কমন আয়ন হচ্ছে এই দুইটা। এই কমন আয়ন হচ্ছে এই দুইটা। ঠিক আছে, এখন এইখানে ক্যাটায়ন হচ্ছে কপার 2+, এইখানে ক্যাটায়ন হচ্ছে জিঙ্ক 2+। এই একজন হইলে আমি কিভাবে ক্লাস করাবো বলো তো? তোমাদের ক্লাস করতে ভালো লাগে না বললেই হয়। তোমরা ক্লাস করবে না বললেই তো হয়, এটা কোনো কথা? কালকে বললাম যে আজকে 9:20 ক্লাস নিব, এভাবে আমি ক্লাস নিব না। কে আছো? একজন কে আছো? একজন কে আছো দেখি? একজন কে আছো? এইভাবে কি পড়ানো যায়? 14-15টা স্টুডেন্ট একজন করে ক্লাস করতেছো, খুবই বাজে একটা। টেম্পারেচার পরিবর্তনে দ্রাব্যতা পরিবর্তন তো আমি দেখাই দিছিলাম, তাপ উৎপাদী বিক্রিয়া তাপহারী বিক্রিয়া দেখাই দিছিলাম। আচ্ছা দেখো, আমি দেখাচ্ছি এটা, আগে দেখাই তারপরে দেখাচ্ছি। তুমি কি ম্যাথের কথা বলতেছো না এমনি মুখে মুখে যেটা বের করে এমসিকিউ এর জন্য না সিকিউ এর জন্য, নাকি মানে বর্ণনামূলক প্রশ্ন না ম্যাথ, এটা বলো খালি জাস্ট। T1 T2 দিয়ে তো করা যাবে না, তুমি কি কিরকম আমাকে উদাহরণ দাও যে কিভাবে ম্যাথটা চাচ্ছ। তাপমাত্রা পরিবর্তনে দ্রাব্যতার পরিবর্তন হয়, এটা আমি পড়াইছিলাম যে দ্রাব্যতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। ওখানে যাও, ওই লেকচারটাতে যায় দেখবা যে ওইখানে অবশ্যই বলা আছে। আর সিকিউ এর জন্য ঠিক আছে, কিন্তু আমি বলছি ম্যাথ টাইপের না, হচ্ছে একটা বর্ণনামূলক, ওটা বর্ণনামূলক হয়। তুমি যেটা বলতেছো যে তাপমাত্রা পরিবর্তনে দ্রাব্যতার পরিবর্তন, সেটা বর্ণনামূলক প্রশ্ন। ওটা লা শাতলের নীতি অনুসারে বুঝাই দিছিলাম যে দ্রাব্যতা কিভাবে চেঞ্জ হয়, কোনগুলা তাপ উৎপাদী বিক্রিয়া দেয়, কোনগুলা তাপহারী বিক্রিয়া দেয়, এগুলো বুঝাই দিছিলাম। দেখো, কপার সালফাইড এবং জিঙ্ক সালফাইড এই দুইটা মিক্সচার করছো, ওই মিক্সচারে দেখা যায় যখন আমি HCl যোগ করব, HCl যোগ করলাম খুবই ভালো কথা। HCl যোগ করলাম, এটা হচ্ছে ম্যাক্রো অ্যানালাইসিসে। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, অবশ্যই 100%। আমি যখন লা শাতলের নীতি অনুসারে করাই দিছিলাম, সেটা ভালো মতো পড়ে নিবা, ওইটা পড়লেই হবে। এখন দেখো HCl যোগ করার পর এখানে একটা বিকার মনে করো, এখানে রিঅ্যাক্টেন্ট এবং এটা আছে, এই জায়গায় একটা সবগুলো মিক্সচার আছে। এই মিক্সচারটাতে তুমি এখন H2S যোগ করো। H2S যোগ করলে এখানে হাইড্রোজেন তোমার কমন আয়ন হবে। তাহলে উভয়ে হাইড্রোজেন আয়ন থাকায় H2S এর বিয়োজন মাত্রা খুব হ্রাস পেয়ে তোমার খুব কম সংখ্যক সালফাইড, এখানে দেখা যায় এই যে H2S এর বিয়োজন মাত্রা হ্রাস পাবে।
ভালো করে বুঝবা, বিয়োজন মাত্রা হ্রাস পাবে। তুমি কি এটা পড়ো নাই? ইয়ে দীপ্তি, এটা পড়স নাই তুই? বিয়োজন মাত্রাটা হ্রাস পাইলো, হ্রাস পাওয়ার পর দেখা যায় তখন হয় কি, বিয়োজন মাত্রা যদি হ্রাস পায় তাহলে এইটা একমাত্র স্বল্প দ্রবণীয় লবণ। তাহলে দেখো HCl আমার অবশ্যই স্ট্রং ইলেকট্রোলাইট, তার মানে H প্লাস প্লাস Cl মাইনাস। কালকে আমি বলছিলাম, এই সোহা সোহা, হ্যাঁ তুই পরস নাই ওইটা, H2S, H প্লাস প্লাস S2 মাইনাস। তাহলে দেখো এই জায়গাটাতে কমন আয়ন হচ্ছে আমার এই জায়গাটা, ভালো করে বুঝো, তোমরা তো আবার ক্লাস করো না, তোমরা তো নেতা। এখানে আমার কমন আয়ন এইটা, হ্যাঁ মেবি তুমি ক্লাসগুলো করে নিও যেগুলা ক্লাস করো নাই। দেখো এইখানে এটা আমার হচ্ছে কমন আয়ন, এই কমন আয়ন আছে, খুবই ভালো কথা। এইটা দেখবা, এই যে সালফাইডটার কারণে, এই সালফাইডটা যে কম পরিমাণে বিয়োজিত হচ্ছে, এর বিয়োজন পশ্চাৎমুখী হয়। এই সালফাইডের বিয়োজন কি হবে? পশ্চাৎমুখী। কারণ কি? এটা ভাঙার পরিমাণ কম, বিয়োজন পশ্চাৎমুখী, এর বিয়োজন পশ্চাৎমুখী। তো এখন দেখা যায় এই কম ঘনমাত্রার সালফাইড আয়ন দেখা যায়, একটু ভালো মতো বুঝবা, এই যে কম ঘনমাত্রা, এই সালফাইড আয়ন করবে কি, এই সালফাইড আয়ন কপার 2+ আয়নের সাথে রিয়াকশন করে কপার সালফাইড তৈরি করবে, এবং এইটার KSP তুমি পাবা হচ্ছে 4 × 10⁻⁻38 কপার সালফাইডের। আমি তো বলছি যে কোনো সালফাইডের তোমার হচ্ছে অদ্রবণীয়। ঠিক আছে, এখন দেখো একটু বোঝার চেষ্টা করো যে যখন তুমি কপার সালফাইডটা নিলা, এই কপার সালফাইডটা, আগের কপার সালফাইডটা, এই কপার সালফাইডের KSP কত ছিল? এই কপার সালফাইডের KSP কত ছিল? এই কপার সালফাইডের KSP ছিল তোমার হচ্ছে 4 × 10⁻⁻38, এটা ছিল। আচ্ছা, এখন এইখানে দেখা যাচ্ছে যে এইটার KSPও 4 × 10⁻⁻38 সম-আয়ন প্রয়োগ করার পরে, কিন্তু দেখা যায় এইটার কেআইপি ঠিক আছে অনেক বড় KSP এর থেকে, যার কারণে এই জায়গায় অদক্ষেপটা পড়বে। ঠিক আছে, যার কারণে কি হবে? অদক্ষেপ পড়বে। ঠিক আছে, কিন্তু ওই অবস্থায় যদি আমি জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে চিন্তা করি, একটু বুঝবা, এগুলো একটু হাই থটের জিনিস। যদি জিঙ্ক সালফাইড, এখানে তো সেম প্রসেসে এখানে সালফাইড হচ্ছে, খুবই ভালো, এখানে সালফার তোমার হচ্ছে কমন আয়ন হিসেবে থাকতেছে, এই সালফারটা কমন আয়ন, এই সালফারটাও কমন আয়ন। তাহলে দেখো, এই জায়গাটাতে জিঙ্ক সালফাইডের ক্ষেত্রে আবার দেখা যায় KSP > KIP, যার কারণে এর এই জায়গাটাতে অদক্ষেপ পড়বে না। এই জায়গাটাতে কি পড়বে না ভাইয়া? অদক্ষেপ পড়বে না। কথা বুঝতে পারছো? অদক্ষেপ পড়বে না। এখন বলতে পারো যে ভাইয়া আমি এগুলা বুঝবো কিভাবে যে কার অদক্ষেপ পড়বে বা কার অদক্ষেপ পড়বে না? বলো দেখি, কার অদক্ষেপ পড়বে বা কার অদক্ষেপ পড়বে না? এখানে দেখবা দুইটার KSP বলা আছে, এই ঠান্ডা মাথায় বুঝো, দুইটার কার অদক্ষেপ পড়বে কার অদক্ষেপ পড়বে না, এটা বুঝবো কিভাবে? বুঝবো কিভাবে? দেখো, আমি তোমাদেরকে একটা জিনিস বলছিলাম যে KSP is proportional to 1 by অদক্ষেপ। যার KSP কম তার অদক্ষেপ পড়বে বেশি তাড়াতাড়ি। তাহলে এই জায়গা দুইটা KSP দেয়া আছে, এর KSP এর KSP হচ্ছে তোমার কত দেয়া?
1.2 into 10 to the power minus 23, 1.2 into 10 to the power minus 23। তাহলে কার কেএসপিটা কম? এই দুইটার মধ্যে কার কেএসপি কম বলো দেখি। দেখো প্রত্যেকটা লজিক আছে, গালিব ভাই যেগুলা বলছে প্রত্যেকটা লজিক আছে। আর কেউ ক্লাস করবি না তোরা? না তোরা ক্লাস না করলে বল, আমি ক্লাস করব না, আমি ক্লাসটা নিব না। এই সোহা, এখন তুই বল ক্লাসটা নিব না নিব না? এইভাবে তো ক্লাস আমি নিব না, আমি তো বারবার বলছি। জেটেন এর কেএসপি বেশি, যার কেএসপি বেশি তার অদক্ষেপটা দেরিতে পড়বে, তার মানে তার অদক্ষেপ পড়বে না। তার মানে যার কেএসপিটা কম তার অদক্ষেপ পড়বে, তাহলে অদক্ষেপটা পড়বে হচ্ছে কপার সালফাইডের। এবার বুঝছিস কার অদক্ষেপ পড়বে? যদি বলে যে ক্যাটায়ন কিভাবে শনাক্ত করব, কার অদক্ষেপ পড়বে কার অদক্ষেপ পড়বে না, কেএসপির উপর ডিপেন্ড করেই তুই বলতে পারবি যে কার অদক্ষেপটা পড়বে এবং কার অদক্ষেপটা পড়বে না। তাহলে ক্যাটায়ন বিশ্লেষণে সময়ায়নের প্রভাবটা আমার অনেক ইম্পর্টেন্ট। ক্যাটায়ন বিশ্লেষণে সময়ায়নের প্রভাবটা আমার অনেক ইম্পর্টেন্ট। তার মানে আমরা বুঝতে পারতেছি কি বলো দেখি, আমরা বুঝতে পারতেছি যে এই যে কপার সালফাইড, ভালো করে বুঝবো, এই কপার সালফাইডের কেএসপিটা জিঙ্ক সালফাইডের থেকে বেশি হওয়ার কারণে এই যে এখানে আমাদের এই ঘটনাটা হচ্ছে। ঠিক আছে, কথা কি বুঝতে পেরেছো তোমরা? কথা বুঝতে পারছো? এই সোয়া বোঝা গেছে? আচ্ছা ঠিক আছে। তুই একা ক্লাস করলে তুই বল, তুই মাস্টার হইলে কি করতি? তুই মাস্টার হইলে কি করতি এদেরকে চিন্তা কর। তুই যদি মাস্টার হইতি কি করতি এদেরকে বল। কেএসপি সকল ম্যাথ করে রাখবেন আপনি। আপনি কেএসপি সকল ম্যাথ করে রাখবেন আপনারা, ঠিক আছে? এই কেএসপি সকল ম্যাথ। ও বাবা, তোরাই আবার বলতি ভাইয়া আপনি তো ক্লাস নিচ্ছেন না। হ্যাঁ, কেএসপি সকল ম্যাথ করে রাখবি। আজকে তো ম্যাথে ইয়েরও সমস্যা নেই, তারপরেও তোরা কেন? আচ্ছা লেখ দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব। লেখ দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব। দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব লিখ। ভাই 2-3টা বই মিলাই মিলাই আমি পড়াই, বুঝছিস? এটা তো বুঝতে হবে তোদেরকে। তোদের কলেজের মাস্টার হবো আমি খুব তাড়াতাড়ি, দাঁড়া খালি একটু কাজগুলো শেষ করি, একটু পড়ালেখাটা শেষ করি খালি। চলে আয়, দ্রাব্যতার উপর যখন পিএইচ এর প্রভাবটা কাজ করে তো দেখা যায় যে স্বল্প দ্রবণীয় লবণে দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব অনেক ইম্পর্টেন্ট। মানে এই যে দ্রাব্যতার উপর পিএইচ এর প্রভাব, এটা হচ্ছে স্বল্প দ্রবণীয় লবণের জন্য, স্বল্প দ্রবণীয় লবণের জন্য। ঠিক আছে,
এখন দেখ, স্বল্প দ্রবণীয় লবণের জন্য যখন ইম্পর্টেন্ট, সাপোজ মনে কর আমি কালকে লিখে দিছিলাম যে ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড বা ধাতুর হাইড্রক্সাইড এগুলা স্বল্প দ্রবণীয় লবণ। তাহলে এগুলা যখন পানিতে তুমি দিবা তাহলে কি পাবা? ম্যাগনেসিয়াম 2+ আর পাবা হচ্ছে OH-। এখানে 2 দিবা, শেষ। এখানে 2 দিবা, শেষ। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো যে দ্রবণে অতিরিক্ত ক্ষার তথা OH আয়ন যোগ করলে পিএইচ এর মানটা বাড়ে। যেটা আছে, এটা OH আছে, OH আছে, OH আছে, ঠিক আছে? এখন OH আছে, তুমি আরো OH যোগ করবা, আরো OH যোগ করবা। ভালো করে বুঝবা, OH আছে, আরো OH যোগ করবা। তাহলে OH আছে, আরো OH যোগ করবা, তাহলে কি হবে? ক্ষারত্বটা বাড়বে না বা ক্ষারটা বাড়বে না? হ্যাঁ, তুমি কিন্তু এখানে সমআয়নটাও দেখাইতে পারো, ভাইয়া সমআয়ন হচ্ছে, এটা দেখাতে পারো। কিন্তু এখানে দেখো ক্ষারটা বেড়ে যাচ্ছে। আমি আবারও বলতেছি, ক্ষারটা বেড়ে যাচ্ছে। আমার কথা বুঝছো? ক্ষারটা বেড়ে যাচ্ছে। যদি ক্ষারটা বেড়ে যায় তো সেই ক্ষেত্রে তো আমার পিএইচটা কি হয়ে যাবে? পিএইচটা কি হয়ে যাবে? পিএইচটাও বেড়ে যাবে। পিএইচ যদি বেড়ে যায়, দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা কি পাবে? হ্রাস পাবে। যদি এই দ্রবণে, ঠান্ডা মাথায় বুঝো, যদি এই দ্রবণে তুমি H+ আয়ন দাও, তাহলে তাহলে কি হবে? পিএইচটা কি হয়ে যাবে? পিএইচটা হচ্ছে হ্রাস পাবে। পিএইচটা কি হবে ভাইয়া? পিএইচটা আমাদের হ্রাস পাবে। ঠিক আছে, পিএইচটা হ্রাস পাবে। যদি পিএইচটা এখানে হ্রাস পায় তাহলে দ্রাব্যতা বেড়ে যাবে। এইখান থেকে তুমি এইটুকু কনফার্ম করতে পারতেছো না? এখানে এখন কোনো কিছুর পিএইচটাই বের করতে হবে না। আমরা H+ আয়ন যদি যোগ করো, জাস্ট আমি জাস্ট বুঝাচ্ছি যে তোমার দ্রাব্যতা হ্রাস পাবে না দ্রাব্যতা বৃদ্ধি পাবে, দ্যাটস ইট, আর কিছু না। তো এখন দেখো যে এই জায়গাটাতে একটু বোঝার চেষ্টা করো যে দ্রাব্যতাটা বেড়ে যাচ্ছে, খুবই ভালো কথা এই জায়গাটাতে। তার মানে এই জায়গাটা তো আমি লা শাতলির নীতি খাটাইতে পারবো, নীতি ইউজ করতে পারবো। এখন দেখো এই জায়গাটাতে লা শাতলের নীতিটাও আমরা কি করতে পারবো? ইউজ করতে পারবো। কেন ইউজ করতে পারবো? কারণ দেখো, লা শাতলের নীতির গালিফস ফরমেশন যেটা, গালিফস ফরমেশন যেটা, সেটা আমি বলছিলাম এরকম যে যা হয় তা যদি করা হয় বিক্রিয়া উল্টো দিকে যাবে। একটু বলো। হ্যালো, এই
আমি ক্লাস নিচ্ছি। তাহলে দেখো, যা হয় তাই যদি করা হয় বিক্রিয়া উল্টো বসে যাবে, তার মানে দ্রাব্যতা কমবে আর কি। যাই হোক, এখন পিএইচ বেশি, আরো পিএইচ বাড়াবা, তাহলে দ্রাব্যতা হ্রাস পাবে। দ্রাব্যতা হ্রাস পাবে। এখন দেখো, যদি পিএইচ বেশি, যদি পিএইচ তুমি কমাও, তাহলে দ্রাব্যতা কি হবে? বৃদ্ধি পাবে। তাহলে দ্রাব্যতা বৃদ্ধি পাবে। কোনো কিছুই বের করতে হবে না, তোকে পিএইচ দিয়ে আমি বুঝাবো, তোকে আমি পিএইচ দিয়ে বুঝাবো। এখন যদি এটা অ্যাসিড দ্রবণ হয়, অ্যাসিড দ্রবণের ক্ষেত্রে যদি আমি পিএইচটা কমাই, তাহলে দ্রাব্যতা বাড়বে না কমবে বলতো? এটা মনে রাখবি, যা হয় তাই যদি করা হয় বিক্রিয়া উল্টো বসে যাবে, শেষ। আর যা হয় তা করা হইলে বিক্রিয়া সিধা বসে যাবে, সহজ কথা। এখন বল যে ভাইয়া যদি পিএইচটা কমায়, ভাইয়া যদি পিএইচটা কমায়, তাহলে বিক্রিয়া কি উল্টো মানে দ্রাব্যতা বাড়বে না কমবে? দ্রাব্যতা বাড়বে না কমবে বলো তো? বলো তো, বাড়বে না কমবে? সোয়া বল। পিএইচটা কমাচ্ছি, হ্যাঁ দাদা। দেখ, যা হয়, অ্যাসিডের পিএইচ কম, পিএইচ যদি আরো কমাই, তাহলে দ্রাব্যতা কি হবে বলো? বাড়বে না কমবে? গাধা, বাড়বে। কিভাবে বাড়বে? পিএইচ বাড়বে না কমবে এটা বলো। এই কমবে কিনা বাড়বে তাড়াতাড়ি বলতো, এত দেরি। এটা কিভাবে বাড়ে? দেখ, পিএইচ কমতেছে, তুমি আরো কমাচ্ছ, উল্টো পাশে যাবে, মানে দ্রাব্যতা কমবে। আবার পিএইচ কম, পিএইচ যদি আমি বাড়াই, তাহলে আর পিএইচ বাড়াবো কিভাবে? পিএইচ বাড়াবো আমি ওএইচ আয়ন যোগ করে, আর পিএইচ কমাবো আমি এইচ প্লাস আয়ন যোগ করে। পিএইচ বাড়াবো আমি ওএইচ আয়ন যোগ করে, পিএইচ কমাবো আমি এটা দিয়ে, ঠিক আছে? তাহলে আরো যদি বাড়াই, তাহলে দ্রাব্যতা দ্রাব্যতা বাড়বে। আমি তোকে বুঝতে পারছি? হ্যাট গাধা, উল্টো দিকে যাবে মানে কি? বুঝিস না? উল্টো দিকে যাবে মানে কি? দ্রাব্যতার মানটা হ্রাস পাবে গাধা। উল্টো দিকে যাবে মানে কি? দ্রাব্যতার মানটা বাড়বে? বিক্রিয়া যদি উল্টো পাশে যায়, তাহলে দ্রাব্যতার মান কোনোদিন বাড়বে? বাড়বে না। হ্যাঁ, বিক্রিয়া বাম দিকে প্রশমিত আসবে।
এবার বুঝতে পারছিস সোহা? এবার বুঝছিস কিনা বল। এখন দেখ, কয়েকটা জিনিস দেখবি ভালো মতো। সিলভার সালফেট, একটু বুঝবি এটা। মনে কর আমি সিলভার ফসফেট দিলাম, Hg3PO4, এর দ্রাব্যতা দ্রাব্যতা দেখবি পানি অপেক্ষা অ্যাসিড মাধ্যমে অধিক। অধিক, ভালো করে বুঝবি। তাহলে একটু বোঝার চেষ্টা করতো যে দ্রাব্যতাটা কোন মাধ্যমে বেশি হচ্ছে বা কোন মাধ্যমে কম হচ্ছে। PO4 মাধ্যমে অধিক। তাহলে আমি যদি এখানে পিএইচটা কমাই তাহলে দ্রাব্যতা কি হবে? দ্রাব্যতা কি হবে? পিএইচটা কমাই তাহলে দ্রাব্যতা কি হবে বল। পিএইচটা যদি কমাই, কমন সেন্স খাটা। এখানে বলেই দিছে অ্যাসিড মাধ্যমে দ্রাব্যতা বেশি, দ্রাব্যতা অধিক বলে দিছে। তার মানে যদি আমি এখানে পিএইচটা কমায়ও ফেলি, সামনে যাবে, গুড, সামনে যাবে, কারণ এখানে প্রশ্নের মধ্যেই বলে দিছে সামনে যাবে মানে দ্রাব্যতা বাড়বে, দ্রাব্যতা বাড়বে। ঠান্ডা মাথায় বুঝবি, এখানে বুঝে যা, তাহলে আর তোর মানে কাজে লাগবে, ঠিক আছে? বলতে পারিস ভাইয়া কোন কোন লবণগুলার দ্রাব্যতা, সালফাইড আয়ন যুক্ত যেসব লবণ আছে এদের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে অধিক। যদি বলে কোন কোন লবণের দ্রাব্যতা, এটা হচ্ছে কোন লবণের দ্রাব্যতা, কোন লবণের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে অধিক। লবণের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে বেশি। তাহলে তুমি এইভাবে লিখবা যে সালফাইড আয়ন যুক্ত, সালফাইড আয়ন, এই যে সালফাইড আয়ন, ভালো করে বুঝবা, সালফাইড আয়ন এটা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বেশি। ঠান্ডা মাথায় বুঝো। CO3 2- কার্বনেট আয়নের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে বেশি। অক্সালেট আয়ন C2O4 2- এর দ্রাব্যতা অ্যাসিড আয়নে বেশি। CrO4 2- এর দ্রাব্যতা, এই সব অ্যানায়ন যুক্ত স্বল্প দ্রবণীয় লবণের দ্রাব্যতা, এদের যে লবণগুলা এদের দ্রাব্যতা হচ্ছে অ্যাসিড মাধ্যমে বেশি, এদের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে বেশি। ক্লিয়ার? এদের দ্রাব্যতা অ্যাসিড মাধ্যমে বৃদ্ধি পায় বা বেশি হয়। ঠিক আছে? ক্লিয়ার? তাহলে তোমাকে যেইটুকু বললাম ঠিক এইটুকু বললেই তুমি অ্যান্সার গুলা পেয়ে যাবা। এখন চলে আসি ভাইয়া, এই পিএইচ এবং দ্রাব্যতা রিলেটেড, দেখেন পিএইচ প্লাস দ্রাব্যতা রিলেটেড ম্যাথ। তোমরা মনে হয় পিএইচ মানে জানো না, আমি পিএইচ মানে হালকা একটু বলে দেই। পিএইচ মানে হচ্ছে পুশিয়ান্স অফ হাইড্রোজেন, পিএইচ ইকুয়াল টু হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, জাস্ট এইটুকু জানো, আমি 4th চ্যাপ্টারে বাকিটা পড়াবো। পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ অফ এইচ প্লাস, আমি 4th চ্যাপ্টারে বাকিটা পড়াই দিব, ওকে? এখন চলে আসো, পিএইচ এর হিসাবটা এরকম যে পিএইচ যদি গ্রেটার দেন 7 হয় সেইটা এটা হবে ক্ষারীয়, পিএইচ যদি লেস দেন 7 হয় তাহলে সেটা হবে অ্যাসিডিক, সেটা হবে অ্যাসিডিক। এখন চলে আসেন,
এখানে বলা হয়েছে যে 25°C তাপমাত্রায়, দেখেন কোশ্চিন যদি এরকম দেয়, রিলেটেড ম্যাথ করব আমরা। আর যখন আপনি এইখান থেকে H প্লাস এর ঘনমাত্রা নির্ণয় করতে যাবেন তখন শুধুমাত্র করবেন 10⁻⁻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 ⁻
হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা নির্ণয় করতে যাবেন, শুধুমাত্র করবেন 10 টু দি পাওয়ার মাইনাস অফ পিএইচ। এখন একটা কোশ্চেন লিখি যে আমি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড এর পিএইচ হচ্ছে 10.37, তাহলে AlOH3 এর দ্রাব্যতা গুণফল কত? দ্রাব্যতা গুণফল কত? তাহলে আপনি এই জায়গা থেকে কোশ্চেনটা এখানে বুঝতে পারতেছেন, আপনার পিএইচ বলা আছে এবং দ্রাব্যতা গুণফল চাইছে। তাহলে দ্রাব্যতা গুণফল চাইলে আমার এর ঘনমাত্রাটা মানে বা দ্রাব্যতা যেটা সেটা আমার জানতে হবে। জানতে হলে আমার এখান থেকে পিএইচ থেকে H প্লাস আয়নের ঘনমাত্রাটা বের করে নিতে হবে। পিএইচ বলা আছে, তাহলে দেখেন আবার আরেকটা জিনিস মনে রাখবেন, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 40। তাহলে দেখেন এখানে পিএইচ প্লাস পিওএইচ, কারণ এখানে আপনার পিএইচ বলা আছে কিন্তু আমার এখানে ওএইচ আয়নের ঘনমাত্রা লাগবে, তার মানে আমার পিওএইচটা আমার এখানে আগে বের করে নিতে হবে। ঠান্ডা মাথায় বুঝেন, পিএইচ প্লাস পিওএইচ, কিন্তু এখানে আছে কি ওএইচ আয়ন আর আমার দেয়া আছে পিএইচ। পিওএইচ দেয়া থাকলে কোনো সমস্যা হইতো না। তাহলে দেখেন এখানে হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রাটা আমার বের করতে হবে, বাট এখানে দেয়া আছে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা। হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাটা ঠান্ডা মাথায় বুঝবেন, কারণ এটা জলীয় দ্রবণ, তার মানে এই জলীয় দ্রবণটার মধ্যে অবশ্যই হাইড্রোজেন আয়ন আছে। কথা বুঝবেন, তাতেই হবে। তাহলে এটা ইকুয়াল টু 14, তাহলে POH ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে আপনার 3.63। তার মানে আমার OH আয়নের ঘনমাত্রা আপনি এখানে পাবেন, OH মাইনাস আয়নের ঘনমাত্রা পাবেন এখানে 10 টু দি পাওয়ার মাইনাস 3.63। অ্যান্সারটা করেন তো কত আসে? 10 টু দি পাওয়ার মাইনাস 3.63, এটা করেন। আজকে যারা যারা ক্লাস করলি না তোদের খবর আছে তারা। ও আমার চিত্রের উপরে এটা উঠে গেছে, দেখেন এখানে লেখেন পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু হচ্ছে 14। এটা কিভাবে আসে এগুলো আমরা 4th চ্যাপ্টারে শিখবো, 4th চ্যাপ্টারে শিখবো। হ্যাঁ, তাহলে এখন দেখেন এই জায়গায় আমি OH আয়নের ঘনমাত্রাটা পাবো এখানে। এই কত আসে অ্যান্সার দেখতো, সোহা দেখতো। এখন দেখো আমার দ্রাব্যতা গুণফল চাইছে, তাহলে অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড যদি তুমি ভাঙো, জানো ধাতুর হাইড্রক্সাইড গুলা স্বল্প দ্রবণীয়, তাহলে এটা ভাঙলে তোমার অ্যালুমিনিয়াম 3 প্লাস প্লাস 3OH মাইনাস, এটা তুমি পাইলা। এটা আসবে 2.344 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। এখন চলে আসো এখানে আমার এস, এখানে হচ্ছে আমার 3s, তাহলে আমার কেএসপি কত আসবে এখানে? কেএসপি ইকুয়াল টু আসবে হচ্ছে s ইন্টু 3s কিউব। আর আমার s মানে কি? s মানে এই যে ঘনমাত্রাটা, s মানে আমার এই ঘনমাত্রাটা নাকি? কখনোই না, এইটা হচ্ছে আমার OH আয়নের ঘনমাত্রা। এইটা কি আমার অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা? একটু বলো তো, এটা কি আমার অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা? এটা কি আমার অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা? গুড, ভেরি গুড। এইখানেই ট্রিক্সটা। এইখানে যে OH আছে, এখানে কয়টা OH আছে? 3টা OH আছে। ঠান্ডা মাথায় বুঝো, এইখানেই সবাই ভুল করবা। এখানে আছে আমার 3টা OH, এই জিনিসটাই ভুল করবা সবাই। এখানে আমার 3টা OH আছে, তাহলে 3টা OH এর ঘনমাত্রাটা আমার এখানে দেয়া আছে, কিন্তু আমার অ্যালুমিনিয়াম আছে একটা। তাহলে অ্যালুমিনিয়ামের ঘনমাত্রা কত হবে? অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রা কত হবে? 3 দিয়ে ভাগ দিবা, 2.344 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 ডিভাইডেড বাই হচ্ছে 3। তার মানে অ্যালুমিনিয়াম 3 প্লাস এর ঘনমাত্রাটা আসবে এখানে আমার 7.813 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 5 m।
এটা আমার অ্যালুমিনিয়ামের ঘনমাত্রাটা, আমার ভালো করে বুঝবেন। এখানে আমার অ্যালুমিনিয়াম 3+ এর ঘনমাত্রাটা কেন এটা আসলো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। দেন এখান থেকে এইএস আর এইএস টার কিন্তু ঝামেলা আছে। এইএস সেম, কিন্তু এটা 3s, এটা 3s এর ঘনমাত্রা, এটা আমার 3s এর ঘনমাত্রা। কারণ এখানে হাইড্রক্সাইড আয়ন, এই জলীয় দ্রবণে হাইড্রক্সাইড আয়ন আছে 3টা, সেই 3টা হাইড্রক্সাইড আয়নের ঘনমাত্রা এখানে দেয়া আছে, কারণ ওইটা টোটাল 3টা হাইড্রক্সাইড মিলায় পিএইচটা আমার 3.63, সরি পিওএইচটা, কথা বুঝছেন? তখন এই জায়গায় আপনি এখন দ্রাব্যতা গুণফল বের করতে পারেন। এখানে অ্যালুমিনিয়ামের এটা অ্যালুমিনিয়ামের জন্য করবেন, এটা এর জন্য করবেন, আপনার ওএইচ এর জন্য করবেন। তার মানে করবেন হচ্ছে 7.813 ইন্টু 10⁻⁵ ইন্টু হচ্ছে 3s এর মান হচ্ছে 2 ইন্টু 3, কিউব কিন্তু থাকবে, পুরা 3s এর মানে এটা, তার মানে 2 ইন্টু 3 4 ইন্টু 10⁻⁴, এইটার কিউবটা জাস্ট থাকবে, কিউব। তার মানে এখানে আপনি কেএসপিটা বের করবেন। এইটুকু বুঝছেন কিনা বলেন, গুড। 1 ইন্টু 10⁻⁻15, ভেরি গুড। এটা অ্যান্সার আসবে হচ্ছে 1.5, 1.001 ইন্টু 10⁻⁻15, দ্যাটস ইট, শেষ। কেমন দেখা যাচ্ছে না? তারপরে দেখবেন, কষ্ট করে দেখে নেবেন। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এই সোহা, যায় ইচ্ছা মতো ঝাড়ি দিবি, আমি তোকে আজকে ফুল পাওয়ার দিচ্ছি, ইচ্ছা মতো ঝাড়ি দিবি, যে ক্লাস কি তোমরা করবা কি করবা না, এটা একটা ডিসকাস করা উচিত। কারণ এইভাবে আমি ক্লাস নিব, তোমরা ক্লাস করবা না, এটা খুবই বাজে। এখানে আরো 4-5টা টাইপের ম্যাথ আছে, আমি চাচ্ছি সবাই আসলে